নমস্কার বন্ধুরা। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ এখন কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে? হ্যাঁ, আপনাদের মনে হতে পারে যে আমি হঠাৎ করে এরকম কেন কথা বলছি। কারণ আপনারা জানেন যে রাশিয়া কালকে প্রায় 40খানা মিসাইল এবং 400+ ড্রোন দিয়ে ইউক্রেনের ওপর অ্যাটাক করেছে। এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের যে প্রেসিডেন্ট রয়েছেন জেলেনস্কি তার সঙ্গে 75 মিনিট ফোনে কথা বলেছে। তো এই যে পুরো ব্যাপারটা কি তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে, মানে জল গড়াচ্ছে? কারণ এতদিন পর্যন্ত রাশিয়া ইউক্রেন যুদ্ধ করে আসছিল, এখন এর মধ্যে আমেরিকা প্রবেশ করছে এবং আমেরিকা যেটা জানাচ্ছে যে রাশিয়া একা চাইলে ইউক্রেনকে অনেক আগেই হারিয়ে দিত। তাহলে কি ইউক্রেনের সঙ্গে কিছু না কিছু সমঝোতা আমেরিকা করতে চলেছে? আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণভাবে বিশ্লেষণ করব যে ইউক্রেনের সঙ্গে আমেরিকার কী ডিল হতে পারে ভবিষ্যতে, আর এই যুদ্ধ পরিস্থিতি যা চলছে ইউক্রেনের মধ্যে, সেই যুদ্ধ বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে কিনা, সমস্ত কিছু এই ভিডিওটার মধ্যে থাকবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং মাস্ট এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমাদেরকে বুঝতে হবে রাশিয়ার আর ইউক্রেনের মধ্যে যুদ্ধ পরিস্থিতির বর্তমান পরিস্থিতি কী অবস্থায় আছে। আপনারা যদি দেখেন যে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে বর্তমান যে পরিস্থিতি, সেটা কিন্তু ভয়ানক এক যুদ্ধের পরিস্থিতির দিকে এগোচ্ছে। কিছুদিন আগে ইউক্রেন স্পাইডার ওয়েবের মাধ্যমে ড্রোন দিয়ে রাশিয়ার বিভিন্ন জায়গাতে অ্যাটাক করেছিল, বিভিন্ন মিসাইল সিস্টেমের উপর অ্যাটাক করেছিল। তারপরে রাশিয়া প্রথমবার যেভাবে অ্যাটাক করেছে, প্রায় 400 ড্রোন দিয়ে ইউক্রেনকে অ্যাটাক করেছে এবং 40খানা মিসাইলকে টার্গেট করা হয়েছে। বিভিন্ন ইউক্রেনের যে এয়ারবেসগুলো রয়েছে বা মিসাইল সিস্টেম সেন্টারগুলো রয়েছে তার উপর অ্যাটাক করেছে এবং যা পরিস্থিতি বর্তমানে দাঁড়াচ্ছে তা একটা বড় ভয়ানক যুদ্ধের দিকে এগোচ্ছে। এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প জেলেনস্কির সঙ্গে ফোনে 75 মিনিট কথা বলে। আপনারা জানেন এর আগে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জেলেনস্কি আমেরিকা সফরে এসেছিল, তখন দুজনের মধ্যে কথা হয় এবং কথা হওয়ার পরে ডোনাল্ড ট্রাম্প সেখানে জেলেনস্কিকে বলেছিল যে একা যদি ইউক্রেন যুদ্ধে লড়তে যায় তাহলে কিন্তু লড়তে কখনোই পারবে না, এবং ইউক্রেনকে একটা অফারও দিয়েছিল যে একসঙ্গে লড়ি চলো, কিন্তু শর্ত একটা, ইউক্রেনের যে সমস্ত মিনারেলসগুলো রয়েছে সেই মিনারেলসগুলো আমেরিকার নামে লিখে দিতে হবে। এখন প্রশ্ন হলো জেলেনস্কি কি আমেরিকার এই ডোনাল্ড ট্রাম্পের শর্ত মানেনি? কারণ কি বর্তমানে দাঁড়িয়ে রাশিয়ার সঙ্গে কিন্তু আমেরিকার সম্পর্ক যথেষ্টই ভালো, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পুতিনের রিলেশন ভালো, কিন্তু জিও পলিটিক্সে এই ধরনের সম্পর্ক খুব একটা বেশি দিন চলে না, সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু বদলায়। তো বর্তমানে সিচুয়েশন যা দেখতে পাচ্ছি তাতে কোথাও যেন মনে হচ্ছে যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ অনেক দূর গড়াতে পারে। দেখুন, ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে বলেছে যে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের ডিল করার জন্য, কারণ যদি রাশিয়া ইউক্রেনের সমঝোতা চুক্তি না হয় তাহলে ডোনাল্ড ট্রাম্প যেটা বলেছে যে তাহলে তোমরা আমার সঙ্গে সমঝোতা চুক্তি করো, তোমাদের যে মিনারেল সেটা আমাদের নামে লিখে দাও। দেখুন, আমেরিকা এই পুরো বিষয়টাতে চেষ্টা করছে একটা সমঝোতা তৈরি করতে, ঠিক যেরকমভাবে ভারত পাকিস্তানের যুদ্ধে ডোনাল্ড ট্রাম্পকে আপনারা দেখবেন যে মাতব্বরি করতে দেখা গিয়েছিল এবং বারবার বলছিল যে তিনি নাকি অপারেশন সিন্দুর যেটা চলছিল সেই অপারেশন সিন্দুরকে থমকে দিয়েছে। তো ইউক্রেন রাশিয়ার যুদ্ধেও ডোনাল্ড ট্রাম্পকে কিছুটা সেরকমই ভূমিকা পালন করতে দেখতে পাচ্ছি, যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সেটা মানতে একদমই রাজি নয়। পরবর্তীকালে আমরা দেখতে পেয়েছি যে ইউক্রেন যে যুদ্ধ রাশিয়ার এগেনস্টে করেছিল সেই রাশিয়ার এগেনস্টে সেই যুদ্ধ ইতিহাসে লেখা আছে, কারণ এই মুহূর্তে ইউক্রেনের অবস্থা যদি দেখেন অনেক বেশি আন্তর্জাতিক স্তরে নিঃসঙ্গ মনে করছে ইউক্রেন। আমেরিকার সাপোর্ট ছাড়া রাশিয়া ইউক্রেন কার্যত, রাশিয়া চাইলে পুরো ইউক্রেনকে শেষ করে দেবে, কিন্তু এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে ইউক্রেনকে পেছন থেকে সাপোর্ট দেবে কি ইউরোপিয়ান ইউনিয়নের একাধিক দেশ। আপনারা যদি ম্যাপটা দেখেন, ম্যাপে আপনারা বুঝতেই পারছেন যে ইউক্রেনের সঙ্গে সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নের প্রচুর দেশ পাশাপাশি রয়েছে। তো অবভিয়াসলি এরা পেছন থেকে ইউক্রেনকে সাপোর্ট করতে আসবে, আর যদি সেটা হয় তাহলে রাশিয়ার সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোর একটা ফুল ফেজেস ওয়ার কিন্তু হতে পারে। আপনারা জানেন যে ইউরোপিয়ান ইউনিয়নে এই দেশগুলো ন্যাটোর পার্ট, আর ন্যাটো যদি এর মধ্যে ইনভলভ হয় তাহলে আমেরিকাকেও এর মধ্যে ইনভলভ হতে হবে। অনেক বিশেষজ্ঞ রয়েছেন যারা তারা বলছেন যে রাশিয়া এরকম ঝটকা যে ইউক্রেনের এগেনস্টে অ্যাটাক, সেটা কিন্তু একটা বিশ্বযুদ্ধ সূচনার ইঙ্গিত দেয়।
দেখুন রাশিয়া কালকে কি করেছে, ইউক্রেনের 40টা এয়ারবেস এবং গুরুত্বপূর্ণ কিছু মিসাইল সিস্টেম সেন্টারে প্রায় 400 বেশি ড্রোন দিয়ে অ্যাটাক করেছে এবং প্রায় 40খানা মিসাইলকে ইউজ করেছে ইউক্রেনের এগেনস্টে। যদিও এই সূচনাটা পুরো ইউক্রেনের পক্ষ থেকেই এসেছিল। আপনারা জানেন যে ইউক্রেন কিছুদিন আগে রাশিয়ার ভেতরে ঢুকে রাশিয়ার এয়ারবেসে অ্যাটাক করে এবং স্পাইডার ওয়েব অর্থাৎ পার্টিকুলারলি কোনো একটা জায়গা থেকে প্রচুর পরিমাণে ড্রোনকে ট্রাকে করে নিয়ে গিয়ে রাশিয়ার ভেতরে ঢুকে সুইচ টিপে সমস্ত ড্রোনকে অ্যাক্টিভ করে এয়ারবেসে পাঠিয়ে সেখানে অ্যাটাক করায়। পুরো বিশ্ব চমকে গিয়েছিল ইউক্রেনের এই স্ট্র্যাটেজিতে এবং খুব নিখুঁত পরিকল্পনা ছিল। ইউক্রেনের তরফ থেকে জানানো হয়েছিল এই পুরো পরিকল্পনা 1 বছরের একটা প্ল্যানিং ছিল। ইউক্রেন সেনাবাহিনীতে যথেষ্ট এর কারণে মোটিভেশন ফিরে আসে, তারা রাশিয়ার এগেনস্টে ভালোভাবে লড়তে পারছে, এটা পুরো বিশ্বকে প্রমাণ করে দেয়। কারণ দেখো রাশিয়া আর ইউক্রেনের মধ্যে আপনার যদি সামরিক শক্তির একটু পার্থক্য করেন, মানে ডিভিশন করার চেষ্টা করেন, তাহলে দেখতে পাবেন যে রাশিয়া কাছে ইউক্রেন কিছুই না। ইউক্রেন একটা ছোট্ট দ্বীপ বলতে পারেন, কারণ রাশিয়ার কাছে প্রায় প্রচুর পরিমাণে ব্যালিস্টিক মিসাইল আছে এবং প্রচুর নিউক্লিয়ার মিসাইল আছে। এবং যদি ইউক্রেনকে শুধুমাত্র আমেরিকা ছাড়া বাকি যদি সমস্ত ন্যাটো কান্ট্রিও চলে আসে, তাও ইউক্রেনকে কেউ বাঁচাতে পারবে না যদি না আমেরিকা কাছে এসে ইউক্রেনের পাশে এসে দাঁড়ায় এই রাশিয়া ইউক্রেনের যুদ্ধে। তো এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ইউক্রেনের রাশিয়ার ভেতরে ঢুকে অ্যাটাক করা যথেষ্ট একটা সাহসী মানসিকতার পরিচয় দেয় ইউক্রেনের প্রেসিডেন্টে। যদিও রাশিয়া এবার বুঝিয়ে দেবে যে তারাই আসল বস। রাশিয়া কি করলো? রাশিয়া অ্যাটাক করলো, রাশিয়া মিসাইল অ্যাটাক করলো, রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভে গিয়ে অ্যাটাক করেছে এবং কিয়েভের পাশাপাশি আমি আপনাদেরকে বলি যে ইউক্রেনের যে কিছু ইম্পর্টেন্ট সিটি আছে যেরকম লিভ, সেখানে গিয়েও অ্যাটাক করেছে এবং এই মিসাইল স্ট্রাইকে যা কিছু ইউজ করেছে সেই ইউজ করার সময় ইউক্রেনও কিন্তু আমেরিকার ডিফেন্স সিস্টেম, এয়ার ডিফেন্স সিস্টেমকে ইউজ করেছিল, কিন্তু সেই এয়ার ডিফেন্স সিস্টেম কিছুই করতে পারেনি। অর্থাৎ ইউক্রেনের কাছে আমেরিকার এয়ার ডিফেন্স সিস্টেমও কিন্তু ব্যর্থ হয়েছে। আমেরিকান এয়ার ডিফেন্স সিস্টেম আপনারা জানেন কত হাই টেকনোলজিকে ইউজ করে, কিন্তু রাশিয়া এই মিসাইল স্ট্রাইককে কখনোই কোনোভাবেই কিন্তু এই আমেরিকান টেকনোলজি তাকে সামলাতে পারেনি। এবং দেখুন গত 3 বছর ধরে এদের মধ্যে লড়াই হচ্ছে। সব থেকে বড় মাপে রাশিয়ার পক্ষ থেকে যদি দেখেন, সব থেকে বড় অ্যাটাক রাশিয়ার পক্ষ থেকে হচ্ছে কালকে করা হয়েছে। ইউক্রেন দেখুন, ইউক্রেন শুধুমাত্র কিছু এয়ারবেস অ্যাটাক করেছে। রাশিয়া আপনারা জানেন যে তাদের এয়ারবেস, শুধুমাত্র এয়ারবেসকে অ্যাটাক করেনি, তাদের মিসাইল সিস্টেমকে অ্যাটাক করেছে এবং তার সঙ্গে সঙ্গে রাশিয়ান যত প্লেস ছিল, যেরকম রাশিয়ান বড় বড় সিটিগুলো ছিল, সেগুলোতেও অ্যাটাক করেছে। তাই বলতে পারেন যে ইউক্রেন একবার রাশিয়ার ওপর অ্যাটাক করে নিজের যে মৃত্যুর যে মুখে যাওয়ার যে পরিণতি, সেই পরিণতিটা কিন্তু নিজে থেকেই তৈরি করে নিয়েছে। কারণ ইউক্রেন অলওয়েজ ভেবে এসছে যে ন্যাটো কান্ট্রিরা হয়তো তাদের কাছে সাপোর্টে থাকবে। ন্যাটো কান্ট্রির উপর ভরসা করে ইউক্রেন একটার পর একটা অ্যাটাক রাশিয়ার উপর করে যাচ্ছে, কিন্তু বর্তমানের যা পরিস্থিতি, সেই পরিস্থিতিতে ইউক্রেনের কাছে কেউ নেই। আন্তর্জাতিক স্তরে ইউক্রেনের পাশে কিন্তু কেউ নেই। কারণ আপনারা জানেন যে রাশিয়া কিন্তু একটা নিউক্লিয়ার কান্ট্রি, একটা পারমাণবিক শক্তিধর একটা দেশ, এবং সেই দেশের কাছে ওয়ার্ল্ডের সব থেকে বড় পারমাণবিক শক্তি সম্পন্ন মিসাইল কিন্তু রয়েছে। তাই যদি বর্তমানে দাঁড়িয়ে ইউক্রেনের হয়ে কেউ যদি রাশিয়ার এগেনস্টে লড়াই করতে চায়, তাহলে সেও কিন্তু সমানভাবে ইউক্রেনের মতো দোষী হবে, আর রাশিয়া তাকেও কিন্তু ছেড়ে কথা বলবে না। আপনারা জানেন বর্তমানে দাঁড়িয়ে আমরা রিসেন্টলি যখন ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে অপারেশন সিন্দুরে আমরা রাশিয়ারই কিন্তু এয়ার ডিফেন্স সিস্টেমকে ইউজ করেছিলাম, S-400 এয়ার ডিফেন্স সিস্টেম। আর সেটা কোথাকার? সেটা রাশিয়ারই কিন্তু। তার মানে রাশিয়ার কাছে যথেষ্ট বড় একটা এয়ার ডিফেন্স সিস্টেমও রয়েছে। এবার আপনারা ভেবে দেখুন যে রাশিয়ার মতো দেশ, সে ইউক্রেনকে তাহলে যে কোনো সময় পর্যদস্ত করতে পারে, তাহলে করছে না কেন? এখানে একটু গেম খেলার চেষ্টা করছে রাশিয়া। রাশিয়া কি করছে? ইউক্রেনকে যুদ্ধে সামিল করে রাখছে এবং একটার পর একটা মিসাইল, একটার পর একটা বলতে পারেন যে তাদের ডিফেন্স পাওয়ার, সেটা পুরো বিশ্বের সামনে প্রমাণ করাচ্ছে, যাতে ভবিষ্যতে রাশিয়া ভালো রকমের বিজনেস করতে পারে, অন্যান্য কান্ট্রিকে তাদের সমস্ত মিসাইলগুলোকে বিক্রি করতে পারে।
যার দরুন আমরা দেখতেই পেয়েছি যে অপারেশন সিন্দুরের সময় S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম ভারতের কাজে লেগেছে এবং পরবর্তীকালে আমরা S-500-এর অর্ডারও দিয়েছি। দেখুন, ইউক্রেন চাইলে একের পর এক অস্ত্র দিয়ে মস্কোর ওপরেও আঘাত হানতে পারে, ঠিক আছে, কিন্তু আপনারা জানেন যে ইউক্রেন মস্কোর ওপরে অ্যাটাক করতে পারবে, কিন্তু সেই অ্যাটাকে খুব একটা বেশি রাশিয়ার ক্ষতি হবে না, কারণ এত বড় এয়ার ডিফেন্স সিস্টেম রাশিয়ার কাছে রয়েছে। তো অতএব এখান থেকে স্পষ্ট বার্তা যে রাশিয়া চাইছে তো যুদ্ধ না করতে, কিন্তু ইউক্রেন সেটা ছাড়ছে না। এই যুদ্ধের শেষ কোথায় হবে কেউ জানে না, কারণ কি যে কোনো সময় যুদ্ধ অনেক ফুল ফ্লেশড ওয়ারের দিকে যেতে পারে। তার মধ্যে যখন আপনারা দেখছেন যে ডোনাল্ড ট্রাম্প বারবার জেলেনস্কির সঙ্গে কথা বলছে এবং চুপ করে বসে আর রয়েছে এত কিছু হওয়ার পরেও, আপনারা জানেন যখন সিরিয়াতে অ্যাটাক হয়েছিল তখন ডোনাল্ড ট্রাম্প প্রথমে চলে গেছিল, যখন আফগানিস্তানে অ্যাটাক হয়েছিল তখন ডোনাল্ড ট্রাম্প মানে আমেরিকান প্রেসিডেন্ট প্রথমে চলে গেছিল, যখন আমরা ইসরায়েলের সঙ্গে যুদ্ধ দেখছি ইরানের, তখনও আমরা আমেরিকাকে সব থেকে ফুট ফ্রন্টে দেখতে পাই, কিন্তু যখন ইউক্রেনের সঙ্গে যুদ্ধ হয় তখন ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকান প্রেসিডেন্টকে মুখে কুলু মারতে আপনারা দেখেছেন, চুপ করে বসে থাকে। কারণ কি পুতিনের সঙ্গে শত্রুতা মানে বড় শত্রুতা। যে হামলা ইউক্রেন এই মুহূর্তে রাশিয়ার ওপর করেছে, সেই হামলার পরে রাশিয়া কখনোই ইউক্রেনকে ছাড়বে না। ডোনাল্ড ট্রাম্প চাইলে অনেক কিছু করতে পারে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিছুই করবে না। কেন করবে না? কারণ ডোনাল্ড ট্রাম্প জানে যদি পুতিনের এগেনস্টে যায় তাহলে ভবিষ্যতে আমেরিকার এগেনস্টেও রাশিয়া যাবে। তাই ইউক্রেনকে সামনে রেখে পেছন থেকে ইউক্রেনকে উস্কে দেওয়া হচ্ছে, যাতে রাশিয়ার এগেনস্টে তারা স্টেপ নেয়, এবং রাশিয়া যখন বড়সড় অ্যাকশন নেবে তখনই হয়তো ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা রাষ্ট্রসংঘের কাছে যাবে রাশিয়ার এগেনস্টে স্টেপ নেওয়ার জন্য। কারণ আপনারা জানেন যে আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়ন অবভিয়াসলি রাষ্ট্রসংঘে মানে ইউএনএ একটা বড় সড়ো পার্ট নেয়। তো রাশিয়া যদি বড় সড়ো যুদ্ধের কোনো একটা হুমকি দেয় বা যুদ্ধ যদি সম্পন্ন করার চেষ্টা করে, তাহলে তখনই কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন বা আমেরিকা বড় স্টেপ নিতে পারবে। এবার আপনারা দেখুন, রাশিয়া যদি এই মুহূর্তে যে জায়গাগুলো রয়েছে, ইউরোপিয়ান ইউনিয়নের যে জায়গাগুলো রয়েছে, সেগুলোকে যদি টার্গেট করার চেষ্টা করে, ইতিহাসে এগুলো কিন্তু অত্যন্ত পুরনো স্ট্র্যাটেজি। ভারত পাকিস্তানের যুদ্ধের কথা ভাবুন, যেখানে পাকিস্তানের সমস্ত মিলিটারি বেসগুলোতে অ্যাটাক করা হয়েছিল এবং স্ট্র্যাটেজিক্যালি সমস্ত মিলিটারি যে বেসগুলো রয়েছে সেই বেসগুলোর উপর অ্যাটাক করা হয়, এবং অ্যাটাক করার পরে আমেরিকার পাকিস্তানের জিডিপি আপনারা দেখেছেন। এবং ঠিক একইভাবে পাকিস্তানের এই যে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ, সেই যুদ্ধকে আমেরিকা চাইলে সব কিছু শেষ করে দিতে পারে, সব কিছু বন্ধ করে দিতে পারে, কিন্তু সেটা বন্ধ করে না। কারণ আমেরিকা চায় না পাকিস্তানের যুদ্ধ শেষ হোক, কারণ যুদ্ধ শেষ হয়ে গেলে তাদের সমস্ত এই যে জিনিসপত্র সেগুলোকে বিক্রি করতে পারবে না। আর ভারত যদি অন্যদিকে বড়সড় মিলিটারি অ্যাকশন পাকিস্তানের এগেনস্টে নেয়, তখন সমঝোতা করার জন্য এগিয়ে আসবে। তো আপনারা বুঝতে পারছেন যে জিও পলিটিক্সের সমস্ত কিছু যেন কোথাও না কোথাও ব্যবসা বাণিজ্যের সঙ্গে কানেক্টেড, এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে কানেক্টেড। কারণ এই যুদ্ধগুলো লেগে থাকলে তবেই কিন্তু এদের ডিফেন্স ইকুইপমেন্ট প্রচুর পরিমাণে সেল হবে। আর এই যুদ্ধ লেগে থাকলে এই সমস্ত কান্ট্রি, আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, এদের কিন্তু ইকোনমি তরতর করে উপরের দিকে যাবে। তাই ভারত পাকিস্তানের টেনশন আজ 50 বছর হয়ে যাওয়া সত্ত্বেও কেউ চায় না ভারত পাকিস্তানের সম্পর্ক স্থির হোক। ঠিক একইভাবে রাশিয়া ইউক্রেনের যে সম্পর্ক অনেক দিন ধরে, আজকে 3 বছর লড়াই হওয়া সত্ত্বেও কেউ চাইছে না রাশিয়া ইউক্রেনের সম্পর্ক স্থির হোক। কারণ তাতে কি হবে? রাশিয়ার ইকোনমি ডাউন হবে, রাশিয়ার অর্থনীতিতে বড়সড় একটা এফেক্ট আসবে, আলটিমেটলি রাশিয়া প্রবলেমে পড়বে। আর স্বার্থ চরিতার্থ হবে কার? আমেরিকার, কার? ইউরোপিয়ান ইউনিয়নের প্রত্যেকটা দেশের। তাই এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে রাশিয়া ইউক্রেনের যে যুদ্ধ, সেই যুদ্ধ কিন্তু কোথাও না কোথাও বাকি যে কান্ট্রিগুলো রয়েছে, ওয়েস্টার্ন কান্ট্রিগুলো রয়েছে, আমেরিকা রয়েছে, ইউরোপিয়ান ইউনিয়নের কান্ট্রিগুলো রয়েছে, তারা বাণিজ্যের একটা জায়গা দেখছে। আর অন্যদিকে যে সমস্ত দেশ প্রচুর সমস্যার মধ্যে কাটাচ্ছে, যেরকম ভারত পাকিস্তান আমরা যদি দেখি, ইসরায়েল ইরানকে দেখি, এবং রাশিয়া ইউক্রেনকে দেখি, তারা কিন্তু যথেষ্ট সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। তাই ভবিষ্যতে যদি কোনো বড় প্রতিশোধ নেওয়ার খেলা স্টার্ট হয়, তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ আসতে কিন্তু বেশি সময় লাগবে না। আর যদি রাশিয়ার ওপরে এইভাবে ইউক্রেন কন্টিনিউয়াস অ্যাটাক করে, রাশিয়াও কিন্তু এই যুদ্ধটা এই যে
আক্রমণ সেটা কিন্তু সহ্য করবে না। তো প্রশ্ন থেকে যায়, এখান থেকে একটা বড় প্রশ্ন তৈরি হয়ে যায় যে জেনে শুনে ওয়েস্টার্ন কান্ট্রিগুলো গোটা বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে না তো? আমেরিকা কোথাও না কোথাও এই যুদ্ধ শান্তির কথা বলে বটে, কিন্তু শান্তি আদৌ কি শান্তি চাইছে? এই প্রশ্ন কিন্তু উঠছেই। বন্ধুরা, আপনারা কমেন্টে জানাবেন যে আপনাদের মতামত কী আছে। ভিডিওগুলো ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং মাস্ট এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।